আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের অনলাইন বিষয়ের বাঁশখালী অনলাইন স্কুল অ্যান্ড কলেজের লাইভ ক্লাসের সবাইকে অনেক ধন্যবাদ। আমার আজকের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় খাস ক্ষমতা শক্তি। এটা পদার্থবিজ্ঞানের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের এই খাস ক্ষমতা এবং শক্তি এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে নিয়ে আমরা যেগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে কাজের প্রকারভেদ, শক্তি, শক্তির বিভিন্ন রূপ, যান্ত্রিক শক্তি ও তার প্রকারভেদ, গতিশক্তি, বিভব শক্তি এবং শক্তির নিত্যতা সূত্র। আমরা এতটুকু নিয়েই আলোচনা করব। আমাদের তাহলে দেখো, আমরা আমাদের পড়ার শুরু করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে কাজ। আচ্ছা, আমরা কাজ বলতে কি বুঝি? আমরা কোন একটা কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াকে সাধারণত কাজ বলে থাকি। এটা আমাদের দৈনন্দিন জীবনের কথা। কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ হওয়ার জন্য কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করে তার স্মরণ করতে হবে। কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি তার স্মরণ ঘটে তাহলে এই পদার্থবিজ্ঞানের ভাষায় বা বিজ্ঞানের ভাষায় কাজ। যেমন পাহারাদার বসে বসে বাড়ি পাহারা দিচ্ছে, কেউ কোথাও দাঁড়িয়ে থাকছে, কেউ 5টা-10টা ইট নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। কোন একটা নৌকা মনে করো স্রোতের প্রতিকূলে চলে যাচ্ছে, এখন মাঝি এসে এটাকে থামাইলো। আমরা সচরাচর দৈনন্দিন জীবনে এই সমস্তগুলোকে কাজ বলে থাকি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এগুলো একটাও কাজ নয়। কাজ হওয়ার জন্য আমাদের বল প্রয়োগ করতে হবে, সাথে সাথে বল প্রয়োগের ফলে তার স্মরণ করতে হবে। যেমন পাহারাদার বসে বসে যদি বাড়ি পাহারা না দিয়ে যদি বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে বা এদিক সেদিক নাড়াচাড়া করে তার অবস্থানটা পরিবর্তন করে যদি বাড়ি পাহারা দিত তাহলে বিজ্ঞানের ভাষায় একটা কাজ হবে। ওই যে নৌকাটা স্রোতের অনুকূলে চলে যাচ্ছে, এখন এটা যদি ধরে না থেকে যদি বরং ছেড়ে দিত তাহলে একটা কাজ, বিজ্ঞানের ভাষায় একটা কাজ সম্পাদন হতো। তার মানে কাজ হওয়ার জন্য বিজ্ঞানের ভাষায় কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে এবং বল প্রয়োগ করার সাথে সাথে তার স্মরণ করতে হবে, তাহলে আমরা কাজ পাবো। তাহলে দেখো, কাজ বলতে আমরা কি বুঝি? কাজ বলতে আমরা বুঝি কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে স্মরণে গুণফল বা স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে দেখো, আমরা কি পেলাম? কাজ বলতে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং তাতে যদি বস্তুটির স্মরণ ঘটে তাহলে এই প্রযুক্ত বল এবং স্মরণ এই দুটার গুণফলকে কি বলা হবে? কাজ বলা হবে। তাহলে দেখো, মনে করো এম্বর বিশিষ্ট একটা বস্তু আছে, যে কোন একটা বস্তু এম্বর বিশিষ্ট একটা বস্তু আছে। যখন বস্তুটার উপর F পরিমাণ বল প্রয়োগ করা হয় তখন বস্তুটি বলের দিকে
এই বস্তুটি বলের দিকে s পরিমাণ সরণ করছে, s পরিমাণ সরণ করছে। তাহলে এখানে আমার কৃত কাজ সমান বল গুণ সরণ। কৃত কাজ সমান বল গুণ সরণ। আচ্ছা, এখন দেখো কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের গুণফল, অথবা বলছে সরণের উপাংশের গুণফল। সোজা সমান্তরাল রাস্তায় যদি কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, তাতে যদি বস্তুটি বলের দিকে সরণ ঘটে, অথবা কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, বস্তুটি যদি থিতা কোণ সৃষ্টি করে, কোন একটা কোণ সৃষ্টি করে যদি তার সরণ ঘটে, তাহলে মনে করো এম্বর বিশিষ্ট একটা বস্তু উপর যখন বল প্রয়োগ করা হলো, তখন বস্তুটি থিতা কোণ সৃষ্টি করে x মিটার দূরত্ব অতিক্রম করে এই প্রান্তে আসে। কোন একটা বস্তুর উপর যখন f পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, তখন বস্তুটি থিতা কোণ সৃষ্টি করে x মিটার দূরত্ব অতিক্রম করে এই বিন্দুতে আসলো। এখান থেকে যদি সোজা লম্ব টানা হয়, এইটা হবে সমকোণ এবং তার প্রকৃত সরণ হচ্ছে এইটা। এটা যদি s হয়, অর্থাৎ এইভাবে যদি থিতা কোণ সৃষ্টি করে যায়, তাহলে কৃত কাজ হবে f s cos থিতা। অর্থাৎ থিতা কোণ সৃষ্টি করে যদি যায়, তাহলে আমার কৃত কাজ হবে f s cos থিতা। বুঝে গেছে? তাহলে দেখো আমরা কাজ বলতে কি বুঝি? কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল বা সরণের গুণফলকে কাজ বলে। কোন এম্বর বিশিষ্ট কোন একটা বস্তুর উপর যখন f পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, তখন বস্তুটি বলের দিকে s পরিমাণ সরণ করছে। তাহলে আমার এখানে কৃত কাজ বল গুণ সরণ। অথবা যদি বস্তুটা যদি থিতা কোণ সৃষ্টি করে যায়, তাহলে তার সরণ হবে f s cos থিতা। আচ্ছা, এখন কাজের একক। আচ্ছা দাঁড়া, কাজ, কাজের ইংরেজি শব্দ হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক এর ফার্স্ট লেটার হচ্ছে ডব্লিউ, এই জন্য কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে আমরা কাজটির জিনিসটা পাইলাম। এখন দেখো কাজ ডব্লিউ ইকুয়ালস টু পাইলাম এফ এস। কাজ ডব্লিউ ইকুয়ালস টু কি পাইলাম? এফ এস। অথবা যদি থিতা কোণ সৃষ্টি করে যায়, তাহলে কাজ ডব্লিউ ইকুয়ালস টু হবে এফ এস cos থিতা। এফ এস cos থিতা। এখন হচ্ছে যে কাজের একক। একক দেখো, কাজ সমান হচ্ছে বল গুণ সরণ। কাজ সমান হচ্ছে বল গুণ সরণ। তাহলে বলের একক, কাজের একক সমান হবে বলের একক গুণ সরণের একক। তাহলে কাজের একক সমান পাইলাম বলের একক গুণ সরণের একক। আচ্ছা, তাহলে বলের একক হচ্ছে নিউটন গুণ সরণের একক হচ্ছে মিটার। তার মানে
নিউটন মিটার বা জুল। আচ্ছা, তাহলে আমরা কাজের একক পেলাম কি? জুল। আচ্ছা, দেখো কিভাবে কাজের এককটা আসলো। কাজের একক সমান হচ্ছে বলের একক গুণ সরণের একক। তাহলে আমরা জানি বলের একক নিউটন গুণ সরণের একক মিটার। তাহলে কাজের একক হচ্ছে নিউটন মিটার অথবা জুল। নিউটন মিটার অথবা জুল, অর্থাৎ কাজের এককে আমরা কি বলবো? জুল বলবো। আচ্ছা, তাহলে আমরা কাজ কি বলতে কি বুঝি? কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ ঘটে বলের দিকে অথবা বলের বিপরীত দিকে, তাহলে তা হবে কাজ। কাজ ডাব্লিউ সমান কি? এফএস কস এফএস, অথবা যদি থিটা কোণ সৃষ্টি করে যায় তাহলে কাজ ডাব্লিউ সমান হবে এফএস কস থিটা। কাজের একক সমান হচ্ছে বলের একক গুণ সরণের একক। বলের একক নিউটন গুণ সরণের একক মিটার। তাহলে কাজের একক পাইলাম নিউটন মিটার অথবা জুল। তাহলে আমরা কাজের এককে কি লিখবো? জুল হিসেবে লিখবো। আচ্ছা, এখন হচ্ছে প্রশ্ন আসতে পারে এক জুল কাজ কি? এখান থেকে আমরা পাই এক জুল। এক জুল কাজ। দেখো আমরা একটু আগেই পাইছি কাজ ডব্লিউ সমান এফ এস। কাজ ডব্লিউ সমান পাইলাম এফ এস। তাহলে দেখো যদি কোনো একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হয়, যদি কোন একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং তাতে যদি বস্তুটির বলের দিকে 1 মিটার সরণ ঘটে, তাহলে কৃত কাজ হবে 1 জুল। কৃত কাজ হবে 1 জুল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে যদি বস্তুটি বলের দিকে 1 মিটার সরণ ঘটে। কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে যদি বস্তুটি 1 মিটার সরণ ঘটে, তবে কৃত কাজকে 1 জুল বলে। তবে কৃত কাজকে কি বলা হয়? 1 জুল বলা হয়। তাহলে আমরা লিখতে পারি এভাবে। সরি, আমি একটু উপরে করে লিখতেছি। কোন বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, কোন বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং তাতে যদি বস্তুটির বলের দিকে 1 মিটার সরণ ঘটে, তবে কৃত কাজকে 1 জুল বলে। তাহলে দেখো 1 জুল কাজ বলতে কি বুঝে? যদি কোন একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং তাতে যদি বস্তুটির 1 মিটার সরণ ঘটে, তবে কৃত কাজকে কত জুল বলা হবে? 1 জুল বলা হবে। বুঝা গেছে? এবার দেখো, এবার বলতে পারে 5 জুল কাজ বলতে কি বুঝো বা 10 জুল কাজ বলতে কি বুঝো? তাহলে এখন দেখো 5 জুল যদি আসে এরকম দিতে পারে 5 জুল, 10 জুল, 15 জুল, 20 জুল কাজ বলতে কি বুঝো? দেখো 5 জুল, 10 জুল, 15 জুল, 20 জুল কাজ বলতে কি বুঝো? দেখো বলতে পারে 5 জুল, 10 জুল, 15 জুল, 20 জুল
কাজ বলতে কি বুঝো, এই ধরনের অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে থাকতে পারে। যদি এরকম যদি বলে তাহলে আপনারা দেখো কিভাবে আমরা আনসার করব। তাহলে দেখো ফার্স্ট জুল কাজ, যদি কোন একটা বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হয়, কোন একটা বস্তুর উপর যদি 5 নিউটন বল প্রয়োগ করা হয় এবং তাতে যদি বস্তুটি বলের দিকে 1 মিটার সরণ করে, তবে তার কৃত কাজ হবে 5 জুল। তাহলে আমরা এখান থেকে পাইলাম কি, কোন বস্তুর উপর যদি 5 নিউটন বল প্রয়োগ করা হয়, এবং তাতে যদি বস্তুটির বলের দিকে 1 মিটার সরণ ঘটে, তবে কৃত কাজকে 5 জুল বলে। অনুরূপভাবে যদি বস্তুটির উপর 1 নিউটন বল প্রয়োগ করে যদি 5 মিটার সরণ ঘটে, তাহলেও কৃত কাজ হবে 5 জুল। তাহলে আমরা এখান থেকে অনুরূপভাবে বলতে পারি 10 জুল কাজ বলতে কি বোঝায়, 15 জুল কাজ বলতে কি বোঝায়। বুঝে গেছে? দেখো আমরা 1 জুল কাজ কি, এখান থেকে 5 জুল, 10 জুল, 15 জুল, 20 জুল কাজ বলতে কি বোঝায়, এভাবে আমরা এগুলা আনসার করব। আচ্ছা, এবার হচ্ছে কাজের মাত্রা। কাজের মাত্রা দেখো, কাজের মাত্রা, কাজের মাত্রা, তাহলে কাজের মাত্রা সমান, কাজ সমান আমরা জানি বল গুণ সরণ। তাহলে কাজের মাত্রা হবে বলের মাত্রা গুণ সরণের মাত্রা। এখন আবার বল সমান আমরা জানি বল গুণ ত্বরণ, আর এদিকে আছে সরণ। তাহলে বলের মাত্রা ক্যাপিটাল এম গুণ ত্বরণের মাত্রা L/2 আর গুণ সরণের মাত্রা হচ্ছে L। তাহলে আমরা এখান থেকে কাজের মাত্রা পাই mL²T⁻²। দেখো কাজের মাত্রা, কাজের মাত্রা সমান হচ্ছে বলের মাত্রা গুণ সরণের মাত্রা। তাহলে আমরা বল সমান জানি বল গুণ ত্বরণ, বল সমান ma, বল গুণ ত্বরণ গুণ এদিকে দিলাম সরণ। তাহলে বলের মাত্রা ক্যাপিটাল M গুণ ত্বরণের মাত্রা L/2 গুণ সরণের মাত্রা হচ্ছে L। তাহলে আমরা টোটাল মিলে পাইলাম কি, কাজের মাত্রা mL²T⁻²। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা কাজ কি পাইলাম, কাজের একক পাইলাম। 1 জুল কাজ বলতে কি বুঝায়, 10 জুল, 15 জুল, 20 জুল কাজ বলতে কি বুঝায় পাইলাম। এরপরে কাজের মাত্রা পাইলাম। এবার আসি কাজের প্রকারভেদ। কাজের প্রকারভেদ দেখো, কাজের প্রকারভেদ। কাজ হচ্ছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে, কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, তাতে যদি বস্তুটি বলের দিকে সরণ ঘটে, তাহলে তাকে বলা হবে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। আর যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তাতে যদি বস্তুটির বলের বিপরীত দিকে সরণ ঘটে, তবে তা হচ্ছে ঋণাত্মক কাজ অথবা বলের বিরুদ্ধে কাজ। তাহলে আমরা এখান থেকে কাজের প্রকারভেদ পাইলাম 2 প্রকার। কাজের প্রকারভেদ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বলের দ্বারা কাজ আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। অর্থাৎ একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ।
এই ধনাত্মক কাজ মানে হচ্ছে বলের দ্বারা কাজ, বলের দিকে কাজ, আর এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ। সরি, এটা হবে বলের দিকে কাজ। বুঝা গেছে? তাহলে দেখো কাজের প্রকারভেদ। কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, তাতে যদি বস্তুটি বলের দিকে যদি স্মরণ ঘটে তাহলে সেটা হবে বলের দ্বারা কাজ। আর যদি কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, তাতে যদি বলের বিপরীত দিকে যদি স্মরণ ঘটে তাহলে সেটা হবে ঋণাত্মক কাজ অথবা বলের বিরুদ্ধে কাজ। যেমন দেখো, বলের দ্বারা কাজ W সমান হবে Fs, আর বলের বিরুদ্ধে কাজের W সমান হবে -Fs। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কাজ কি পাইলাম। এবার আমাদের দ্বিতীয় অংশ হচ্ছে যে শক্তি। দেখো, শক্তি বলতে আমরা কি বুঝি? শক্তি বলতে আমরা বুঝি কাজ করার সামর্থ্য। কোন একটা বস্তুকে বল প্রয়োগ করে এক জায়গা থেকে যদি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, কোন একটা বস্তুকে বল প্রয়োগ করে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে আমি যে জিনিসটা প্রয়োগ করে, যেই বলটা প্রয়োগ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলাম, এই যে কাজটা সম্পাদন করলাম, এই কাজ সম্পাদন করার যে একটা সামর্থ্য আমার নিজের মধ্যে হলো, তাকেই বলা হয় কাজ, সরি শক্তি। তার মানে আমরা শক্তি সমান কি বুঝি? শক্তি সমান বলতে বুঝি কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে কাজটা বুঝলাম। এবার আসে শক্তি। শক্তি বা এনার্জি। তাহলে আমরা শক্তি বলতে কি বুঝি? কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোন একটা বস্তুর কাজ করার সামর্থ্যটাই হচ্ছে কি তার শক্তি। তাহলে আমরা কোন একটা জিনিস যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমি যতটুকু পরিমাণ শক্তি প্রদান করব, ঠিক ওই বস্তুটাকে আমি ততটুকু জায়গা পরিমাণ সরাইতে পারবো। এই জন্যই আমি বল যতক্ষণ পর্যন্ত শক্তি প্রদান করব ততক্ষণ পর্যন্ত কাজটা ক্রিয়া থাকবে, ক্রিয়াশীল অবস্থায় থাকবে। এই জন্যই কাজ এবং শক্তির হচ্ছে একই প্রকৃতির, অর্থাৎ কৃত কাজই হচ্ছে প্রদত্ত শক্তি। যতটুকু শক্তি দেওয়া হবে ততটুকু কাজে রূপান্তরিত হবে। এই জন্যই কাজ এবং শক্তি একক একই বা একই, অর্থাৎ জুল, কাজ এবং শক্তির একক হচ্ছে একই, অর্থাৎ কি? জুল। এবার আসি শক্তির মাত্রা। দেখো, যেহেতু প্রদত্ত শক্তি কাজে রূপান্তরিত হয়, তাহলে শক্তির মাত্রা হবে কাজের মাত্রার সমান। শক্তির মাত্রা হচ্ছে mL² 3/2, mL² 3/2। আচ্ছা, তাহলে কাজ করার সামর্থ্যটাকে কি বলা হয়? শক্তি বলা হয়। কোন একটা বস্তুর উপর আমি যতটুকু পরিমাণ শক্তি প্রদান করব, ঠিক বস্তুটি ততটুকু পরিমাণ কাজে রূপান্তরিত হবে বা ঠিক ততটুকু পরিমাণ কাজ আমরা করতে পারবো। এই জন্য প্রদত্ত শক্তি হচ্ছে কৃত কাজ। এই জন্য কাজ এবং শক্তির একক হচ্ছে কি? জুল, এবং শক্তির মাত্রা হচ্ছে কাজের মাত্রার সমান, তা হচ্ছে mL² 3/2, mL² 3/2। এবার আসি শক্তির বিভিন্ন রূপ। শক্তির বিভিন্ন রূপ। দেখো, আমরা শক্তির বিভিন্ন রূপ বলতে শক্তির আসলে প্রকারভেদটাই বুঝি। অনেক ধরনের শক্তির রূপ আছে, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, সৌরশক্তি,
রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি ইত্যাদি। দেখো, শক্তির বিভিন্ন ধরনের রূপ রয়েছে: সৌরশক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, নিউক্লিয় শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি। শক্তির বিভিন্ন রূপ রয়েছে, যেমন দেখো শক্তির বিভিন্ন রূপ। শক্তির বিভিন্ন রূপ: যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, চুম্বক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি ইত্যাদি। তাহলে দেখো, শক্তির বিভিন্ন রূপ রয়েছে: যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, চুম্বক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি ইত্যাদি। এগুলো হচ্ছে শক্তির এক একটা রূপ। তবে এখানে যতগুলো শক্তির রূপ আছে তার মধ্যে সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি হলো শক্তির সবচেয়ে সাধারণ রূপ। দেখো, যা এই অধ্যায়ের জন্য আলোচ্য বিষয়। এই অধ্যায়ে আমরা শক্তি বলতে এই যান্ত্রিক শক্তিটা নিয়ে কাজ করব। তাহলে দেখো, শক্তির বিভিন্ন রূপ, এক এক রূপে শক্তি থাকতে পারে। শব্দ শক্তি আছে, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, সৌরশক্তি, নিউক্লিয় শক্তি, যান্ত্রিক শক্তি ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে এবার আসি যান্ত্রিক শক্তি কি এবং তার প্রকারভেদ। দেখো, যান্ত্রিক শক্তি। কোন বস্তুর যান্ত্রিক শক্তি বলতে আমরা বুঝি কোন বস্তুর অবস্থান বা গতির কারণে, তার মধ্যে যে শক্তি নিহিত থাকে। কোনো বস্তুর অবস্থান বা গতির জন্য তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি কি? কোনো বস্তুর অবস্থান বা গতির জন্য তার মধ্যে বা ওই বস্তুটির মধ্যে যে পরিমাণ শক্তিটা নিহিত থাকে, অন্তর্ভুক্ত থাকে, তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে ওই বস্তুর মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে দেখো, কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে ওই বস্তুর মধ্যে যে শক্তিটা নিহিত থাকে তাকে কি বলা হয়? যান্ত্রিক শক্তি বলা হয়। এবার আসি যান্ত্রিক শক্তির প্রকারভেদ। যান্ত্রিক শক্তি হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে গতিশক্তি,
আর একটা হচ্ছে স্থিতি বা বিভব শক্তি। যান্ত্রিক শক্তি হচ্ছে আবার দুই প্রকার। যান্ত্রিক শক্তি হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে যে গতি শক্তি, আর একটা হচ্ছে স্থিতি বা বিভব শক্তি। স্থিতি বা কি শক্তি? বিভব শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি আবার কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে স্থিতি বা বিভব শক্তি। গতি শক্তি মানে কাইনেটিক এনার্জি, বিভব শক্তি বা স্থিতি শক্তি মানে পটেনশিয়াল এনার্জি। আচ্ছা দেখো, যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে কি স্থিতি বা বিভব শক্তি। তাহলে আমরা গতি শক্তি নিয়ে আলোচনা করতেছি। গতি শক্তি, গতি শক্তি বলতে আমরা কি বুঝি? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্যটা লাভ করে, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে বা লাভ করে তাকে কি বলা হয়? ওই বস্তুটার গতিশক্তি বলা হয়। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, কোন গতিশীল বস্তু তার গতির জন্য যে সামর্থ্যটা কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে বা লাভ করে তাকে গতিশক্তি বলে, গতিশক্তি বলে। যেমন কোন একটা বস্তুর দিক থেকে আসতেছে, আমি এটাকে বল প্রয়োগ করে থামাইলাম, তাহলে দেখো কোন একটা গতিশীল বস্তু আসতেছে, সেটা যে এই যে সামনে কোনো মানুষজন আছে বা কেউ আছে, দেওয়াল আছে বা কোনো গাড়ি আছে, সেটাকে ধাক্কা দিয়ে একেবারে সামনের দিকে নিয়ে যায়। এই যে বস্তুটি তার গতির জন্য যে কাজ করার সামর্থ্যটা লাভ করছে, সেটা হচ্ছে ওই বস্তুটার কি শক্তি? গতি শক্তি। এই গতি শক্তি বা কাইনেটিক এনার্জি, গতি শক্তিকে জি কে দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। দেখো এবার এই গতিশক্তির সূত্রটাকে আমরা একটু উপস্থাপন করার চেষ্টা করি। এরকম গতিশক্তির সূত্রটা, মনে করো এম্বর বিশিষ্ট একটা বস্তু, এই বস্তুটির উপর যখন এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়, তখন বস্তুটি ত্বরণে এই জায়গায় আসে, এই ত্বরণ নিয়ে এস মিটার দূরত্ব অতিক্রম করছে, এবং এই বস্তুটি এখানে আদি বেগ ছিল ইউ, এখানে এসে তার শেষ বেগ কি হলো? বি হলো। তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতেছি? এম্বর বিশিষ্ট একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে স্থির অবস্থায় আছে, বস্তুটার উপর যখন এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়, বস্তুটি সুষম ত্বরণে এস মিটার দূরত্ব বা এস পরিমাণ সরণ ঘটে, তার শেষ বেগ বি প্রাপ্ত হয়। তাহলে এখানে বস্তুটি এই যে তার আদি অবস্থানটা পরিবর্তে এখানে আসছে, এস পরিমাণে একটা সরণ ঘটছে, তাহলে এখানে বল প্রয়োগ করার ফলে কাজ সৃষ্টি হয়েছে। তাহলে এই কৃত কাজই হচ্ছে আমার এখানে শক্তিটা। তাহলে আমার এখানে কৃত কাজ সমান কি? দেখো কৃত কাজ সমান হচ্ছে যে বল গুণ সরণ এফ এস। এখন কৃত কাজই হচ্ছে তার গতিশক্তি, তাহলে এখানে হবে টি কে, কারণ যতটুকু শক্তি প্রদান করছে ততটুকুই কাজে রূপান্তরিত হয়েছে, এই জন্য গতিশক্তি কৃত কাজ সমান গতিশক্তি সমান এফ এস, বা এফ সমান এখানে এ ত্বরণ নিয়ে গেছে এবং এম্বর বিশিষ্ট বস্তু, তাহলে এম এ এস
আবার দেখো আমরা গতি বিষয়ে অর্থাৎ গতি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as গতির 7টা সমীকরণ আর এটা একটা সমীকরণ। এখান থেকেই দেখো বা ইউ স্কয়ার প্লাস 2as সমান বি স্কয়ার কি করলাম, পুরো সেটটা পক্ষান্তর করলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম। এখান থেকে 2as সমান বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, বা এখান থেকে আমরা পাচ্ছি as সমান বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2, বা as সমান বস্তুটি যেহেতু স্থির অবস্থান থেকে গেছে বলছি, তাহলে তার আদি বেগ 0 হলে as সমান বি স্কয়ার বাই 2। এখন এই বি as এর মানটা এখানে বসি m ইনটু as সমান আমরা পাইলাম বি স্কয়ার বাই 2। এখন 2টাকে যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে পাইলাম m b স্কয়ার। তাহলে আমরা গতিশক্তি সমান কি পাইলাম, গতিশক্তি সমান হাফ mb স্কয়ার। বুঝা গেছে? অর্থাৎ গতিশক্তি সমান হাফ গুণ বস্তুর ভর গুণ বেগ স্কয়ার। এখন দেখো এই সূত্রটা থেকে আমরা কি পাই, এই সূত্রটা থেকে আমরা পাচ্ছি হাফ m হচ্ছে ধ্রুবক, হাফ m হচ্ছে যে ধ্রুব রাশি। তাহলে গতিশক্তি কিসের উপর নির্ভর করে, বেগের উপর নির্ভর করে। অর্থাৎ গতিশক্তি ভেরিয়াসেস বি স্কয়ার। তো এখান থেকে আমরা বুঝতেছি কি গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক, গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। দেখো অর্থাৎ বেগ যদি কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ বাড়ানো হয় তাহলে ওই বস্তুর গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে। কোনো বস্তুর বেগ যদি 3 গুণ বাড়ানো হয় তাহলে ওই বস্তুর গতিশক্তি 9 গুণ বেড়ে যাবে। কথাটা বুঝে গেছে? তাহলে দেখো আমরা গতিশক্তি সমান কি ফেলাম। এবার আসি বিভব শক্তি। এবার হচ্ছে বিভব শক্তি। দেখো কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্যটা লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। গতিশক্তিকে টি কে দ্বারা প্রকাশ করা হয়। শক্তির একক আমরা জানি জুল। এখন দেখো m বল বিশিষ্ট একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে স্থির অবস্থায় আছে, বস্তুটির উপর যখন f পরিমাণ বল প্রয়োগ করা হয় তখন বস্তুটি a ত্বরণ নিয়ে s মিটার সরণ ঘটে শেষ বেগ b প্রাপ্ত হলো। এখন বস্তুটির কৃত কাজ সমান বল গুণ সরণ। এখন গতিশক্তি মানে আমার প্রদত্ত শক্তি বা কৃত কাজ সমান আমার প্রদত্ত শক্তি বা গতিশক্তি বসাইলাম f সমান t ইকুয়ালস টু fs, f সমান আবার আমরা জানি m a, s টা বসাইলাম, m দিলাম, আবার a f সমান আমরা b স্কয়ার বাই 2 মানটা বসাইলাম। এবার হাফটাকে সামনে 2 কে যখন সামনে নিয়ে আসলাম তখন আমার ক্যালকুলেশন করে এটা পেলাম। অর্থাৎ এখান থেকে এই জিনিসটা ক্লিয়ার। এবার হচ্ছে যে বিভব শক্তি। বিভব শক্তি একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। দেখো বিভব শক্তি বলতে আমরা কি বুঝি, কোনো বস্তুর স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনতে অথবা আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে তাকেই ওই বস্তুর কি শক্তি বলা হয়, বিভব শক্তি বলা হয়। অর্থাৎ কোনো বস্তুর তার স্বাভাবিক অবস্থাটা পরিবর্তন করে যখন অন্য কোনো অবস্থায় নিয়ে যাওয়া হয় তখন বস্তুটি একটা কাজ করার সামর্থ্য অর্জন করে, এটাকেই বলা হয় বিভব শক্তি। দেখো কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় নিয়ে গেলে যাওয়া হলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে
তাকে ওই বস্তুর বিভব শক্তি বলে। দেখো, কোনো বস্তুর স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় নিয়ে যাওয়া হলে বস্তুটি কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে বা লাভ করে তাকে ওই বস্তুটার কি বলা হয়? বিভব শক্তি বলা হয়। যেমন দেখো, আমি এভাবে একটা সোলার বল দিলাম। এখন এখানে দেখো, আমি একটা রশি দিয়ে, এটা হচ্ছে আমার বোতল, এই প্রান্তে একটা ছোট বস্তু, মনে করো m সমান 2 কেজি বর বিশিষ্ট একটা বস্তু বেঁধে দিলাম। এটা এই বোতলের মধ্যে স্থির অবস্থায় রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এখন এই প্রান্তে একটা বৃহৎ আকৃতির বস্তু, মনে করো m সমান 10 কেজি বর বিশিষ্ট বস্তু বেঁধে রাখা আছে এবং এই জায়গায় একে আটকানো হলো। এই জায়গাটাকে কি করা হলো? আটকানো হলো। এখন যদি এই আটকানো জিনিসটা যদি সরে ফেলা হয়, নিয়ে হয়, তখন এই বৃহত্তম বস্তুটি নিচের দিকে নেমে আসবে। এখন এটা যখন নিচের দিকে নামবে তখন রশির এই প্রান্তটা উপরের দিকে উঠবে। তো এটা যতটুকু নিচে নামবে এই প্রান্তটা রশির, অর্থাৎ এই ছোট বস্তুটা উপরের দিকে তত পরিমাণ উঠবে। এখন দেখো, কোন একটা বস্তু তার অবস্থানটা পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে নিয়ে যাওয়া হলে বস্তুটি কাজ করার যে একটা সামর্থ্য অর্জন করে সেটাকেই বলে কি? বিভব শক্তি। এখন এই বস্তুটা যখন নিচের দিকে নামবে এই বস্তুটা উপরের দিকে এসে এই জায়গায় অবস্থান করবে। তাহলে এই যে বস্তুটার এখানে একটা স্মরণ করছে, একটা কাজ করছে, এতটুকু পরিমাণ দূরত্ব সে আসছে, এই যে কাজ করার যে এখানে সামর্থ্যটা পাইছে, এটাই হচ্ছে এই বস্তুটা বিভব শক্তি। বুঝা গেছে? তাহলে দেখো, বিভব শক্তি কি? কোনো বস্তুর স্বাভাবিক অবস্থানটা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় যদি নিয়ে যাওয়া হয় তাহলে বস্তুটি কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে সেটাকে কি বলা হয়? বিভব শক্তি বলা হয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম বিভব শক্তি। এখন একটা কথা মনে রাখবা, গতি শক্তি উপর থেকে নিচের দিকে হবে আর বিভব শক্তি হবে নিচ থেকে উপরের দিকে। মনে থাকবে, বিভব শক্তি হবে নিচ থেকে উপরের দিকে। সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বিভব শক্তি হবে সর্বোচ্চ, আর সর্বনিম্ন বিন্দুতে বস্তুর গতিশক্তি হবে সর্বোচ্চ। মনে থাকবে? আচ্ছা, তাহলে এখন দেখো কৃত কাজ। কৃত কাজ কৃত কাজ mgfs, এখানে s এর জায়গায় হবে h। কৃত কাজ, তাহলে এখানে কৃত কাজ হচ্ছে কি? এই যে বস্তুটির দিকে কাজ করছে এই যে উপরের দিকে, তাহলে এখন আমার কৃত কাজ হবে fh। তাহলে f সমান এখানে হবে mgh। এটাই হচ্ছে আমার বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। বুঝা গেছে? তাহলে দেখো, আমরা বস্তুর যান্ত্রিক শক্তি দুই প্রকার। যান্ত্রিক শক্তিটা কি? কোনো বস্তুর অবস্থান বা তার গতির জন্য কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি কি? কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। গতিশক্তি টি কে সমান হাফ mv স্কয়ার। আর কোনো বিভব শক্তি কোনো বস্তুর স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় নিয়ে যাওয়া হলে বস্তুটি কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে তাকে বলা হয় ওই বস্তুর বিভব শক্তি। অর্থাৎ বিভব শক্তি এখানে কৃতকাজ হচ্ছে যে fs। তাহলে আমার কৃতকাজই হচ্ছে প্রদত্ত শক্তি। তাহলে বিভব শক্তি টিপি সমান হচ্ছে f সমান mg। যেহেতু এটা অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে উপরে উঠে নামার ক্ষেত্রে তখন এখানে এর পরিবর্তন হয়ে যাবে g, এই জন্য f সমান mg আর s এর পরিবর্তন হয়ে যাবে h। অর্থাৎ বিভব শক্তি টিপি সমান বা পটেনশিয়াল এনার্জি টিপি সমান হবে mg h। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে যে শক্তির নিত্যতা সূত্র। দেখো, শক্তির নিত্যতা সূত্র।
শক্তির নিত্যতা সূত্র বলতে কি বুঝি? শক্তির নিত্যতা সূত্র মানে হচ্ছে যে এই মহাবিশ্বের শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ হচ্ছে নির্দিষ্ট। শক্তি কেবল তার এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। এই যে এটাকে বলা হয় শক্তির নিত্যতা সূত্র। তাহলে দেখো, শক্তির সৃষ্টি বা বিনাশ নাই। শক্তি মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। শক্তি কেবল এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে রূপান্তরিত হয়। এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। শক্তির সৃষ্টি বা বিনাশ নাই। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। শক্তি কেবল তার একটা রূপ থেকে অপর এক বা একাধিক রূপের মধ্যে কি হতে পারে? রূপান্তরিত হতে পারে। যেমন এই যে বৈদ্যুতিক শক্তি, বিদ্যুৎ শক্তিটা যখন আলো জ্বালানো হয় তখন এটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আবার ওই বৈদ্যুতিক বাতিগুলো দেখবা গরম হয়ে যাচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। অনুরূপভাবে এভাবেই শক্তিটা কেবল এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে কি হতে পারে? পরিবর্তন হতে পারে। কিন্তু মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। নতুনভাবে কোনো শক্তি সৃষ্টিও হবে না, আর নতুনভাবে কোনো শক্তির ধ্বংস বা বিনাশও নাই। মহাবিশ্বের মোট পরিমাণ নির্দিষ্ট। এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের এই যে আজকের যে সমস্ত পাঠগুলো নিয়ে, বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, আশা করি সবগুলো তোমরা বুঝতে পারছো। আমি এই অধ্যায়ের আরো কিছু আছে, যেমন ক্ষমতা আছে, বড় শক্তির সম্পর্ক আছে এবং আছে কর্মদক্ষতা। এটা আমাদের দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব। আশা করি এতটুকু সুপরিমাণ সবাই বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তাহলে আমাদেরকে পরবর্তীতে ইনফর্ম করবো কোন অংশটা, এই অধ্যায়ের কোন অংশটা বুঝে নেই, তাহলে আমরা বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে, যেন তোমরা সহজে এই জিনিসগুলা এরকম পরিস্থিতির মধ্যে ঘরে বসে নিজেরা যেন ভালোভাবে বুঝতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।